নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিছানার মাঝখানে যে থাকে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য লেখা আজকের গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো বিছানার মাঝখানে যে থাকে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই গল্পটি ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আবছা ঘরের আলোয় জানালার ফাঁক দিয়ে আসা নরম চাঁদের আলোতে দুইজনের ছায়াকে এক সূত্রে গেঁথে দিয়েছে। রাতের স্তব্ধতা শুধু শ্বাস প্রশ্বাসের সঙ্গীতের দ্বারাই ধ্বনিত। রূপমের উষ্ণ হাত শ্রদ্ধার সুচারু আঙুলে এক অনির্বচনীয় কম্পন জাগিয়ে তোলে। অগোচরে দৃষ্টির ভাষা গভীর থেকে গভীরতর হয়। আবেগের ঢেউ ধীরে ধীরে দেহের সীমা অতিক্রম করে হৃদয়ে আছড়ে পড়ে। আলতো স্পর্শ, ধীরে ধীরে জড়িয়ে ধরা, সব মিলিয়ে যেন এক অলিখিত কবিতা, যেখানে শব্দ নয়, অনুভূতি মুখ্য। সমস্ত ব্যস্ততা যেন মুহূর্তের জন্য স্তব্ধ। শুধু দুটো হৃদয়ের স্পন্দন এক হয়ে সৃষ্টি করেছে অনির্বচনীয় রাত্রির গান। রূপমের হাত দুটো স্ত্রীর বুকের মাঝে খেলা করছে, কখনো ওঠা নামাও করছে তার অন্তর্বর্তী অঙ্গে। বারবার কেঁপে উঠছে সে স্বামীর স্পর্শে। কখনো তার চুল আঁকড়ে ধরছে, কখনো বা পিঠের চামড়ায় দিচ্ছে নখের আঁচড়। রোজকার অভ্যেসের মতো আজও ক্লিনিক থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীরটাকে শাওয়ারের জলে ভালো করে ধুইয়ে তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ তিনতলার ছাদে পায়চারি করা রূপমের অভ্যেস। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সিগারেট খায় আর আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রদের গোনে দেখে নতুন একটা সৃষ্টি হয়েছে কিনা। আর সেই অভ্যেসের মতোই আজও শ্রদ্ধাও গিয়ে হাজির হয়েছিল রূপমের মুখের সামনে। পরনে সারাদিনের ক্লান্তির সেই শাড়িটাই আর ব্লাউজটা ঘামে ভিজে একটা কেমন আষ্টে গন্ধের সৃষ্টি করেছে। রূপম বলল, শাওয়ার নাওনি? না, রোজ রোজ স্নান করতে গেলে শরীর খারাপ করবে। তাছাড়া তুমি তো জানো আমার ঠান্ডার দোষ। ওসব বাদ দাও, আগে স্নান করো, না হলে এই গন্ধ আমি সহ্য করতে পারি না। নিজের দিকে একবার তাকিয়ে দেখে নেয় শ্রদ্ধা। বিয়ের আগে চাকরি করত, বিয়ের পর ছেড়ে দিয়েছে। কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে এসেছে রূপমের সঙ্গে সংসার করবে বলে। কিন্তু এখানে আসার পরেও নিজের সেই চাকুরিরত জীবন আর স্বাধীনতাকে খুঁজে বেড়ায় শ্রদ্ধা। লাস্ট হিমাচল প্রদেশে গিয়েছিল অফিসের কাজ নিয়ে, সেই যাওয়াই লাস্ট। ফিরে আসার পরেই বিয়ে ঠিক হয়ে গেল। আর সম্ভব হলো না চাকরিটা কন্টিনিউ করা। যদিও অফিসের সমস্ত কলিগরা বিষয়টাতে একটু খুশিই হয়েছিল। কি ব্যাপার, হন্যমনস্ক কেন? কিছু ভাবছো? না, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছি, আজ আমার শরীরটা খুব খারাপ, তাই। সে তো তোমার রোজকার বাহানা, রোজই তোমার শরীর খারাপ থাকে। তা কত করে বলেছি আমার সঙ্গে চলো, মিস্টার বোসকে দিয়ে একবার চেক আপ করে নিলেই তো হয়। তাছাড়া 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত
একটা বাচ্চা কাচ্চা হলো না, দোষটা কি আমার? তাহলে কি আমার? আমি নিজে একজন ডাক্তার, আর আমার শরীরের পরীক্ষা নিরীক্ষা আমি অনেকবার করিয়েছি, আমার কোনো ত্রুটি নেই। তোমার যে একটু চেক আপ করাতে কি অসুবিধে হয়? রোজই একই কথোপকথন হয় স্বামী স্ত্রীর মধ্যে। রূপম বলল, যাও তুমি ফ্রেশ হও, আমি আসছি। এই আমি আসছি শব্দটার মানে এতদিনে শ্রদ্ধা ভালোই বুঝে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে এসে ছাদ থেকে নামতে নামতে রূপমের দিকে তাকিয়ে বলল, আসার সময় মনে করে ছাদের দরজাটা বন্ধ করো। পরশু রাতে তুমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলে। তুমি কখন উঠেছিলে? আমি 1:30টার পরে উঠেছিলাম, ঘুম আসছিল না, গা হাত পা খুব ব্যথা করছিল, ছাদে একটু পায়চারি করছিলাম, তখনই উঠতে গিয়ে দেখলাম দরজাটা সম্পূর্ণ খোলা। চোর ছাচোর কখন ঢুকে কী সব করে ফেলবে। ও, বুঝতে পারিনি। সে তো তুমি রোজই বুঝতে পারো না। আর কোনো কথা বাড়ালো না শ্রদ্ধা, ধীর পায়ে নেমে গেল নিচের ঘরে। জামা কাপড় ছেড়ে শাওয়ারের তলায় গেল, ভালো করে সাবান ঘষে স্নান করল। এই ত্বক, এই চামড়া আজ 5টা বছর ধরে রূপমের অত্যাচার সহ্য করতে করতে কেমন যেন শক্ত হয়ে গিয়েছে। নিজের বক্ষের কাছে হাত রেখে নিজেই একবার বুলিয়ে বোঝার চেষ্টা করল সব ঠিক আছে কিনা। ভয় হয় শ্রদ্ধার, মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, খুব ভয় হয়। হলো? রূপম নেমে এসেছে ওপর থেকে। বাথরুমের দরজায় কয়েকবার টোকা শব্দে বুকের ভেতরটা কেঁপে ওঠে শ্রদ্ধার। আজকেও ভালো লাগে না, কেন যে বারণ করলেও শোনে না। শ্রদ্ধা দরজাটা খুলতেই রূপম ওর উপরে আছড়ে পড়ল। সেই গন্ধটা এখন আর নেই, সুন্দর ফ্রেশ সাবানের একটা গন্ধ। কিন্তু শ্রদ্ধা রূপমের স্পর্শে বুঝতে পারে ওর শুধু খিদে মিটে গেলেই সব, আর কোনো ইচ্ছে পূরণের দাবি রূপম রাখে না। আজও রাত 1:30টায় কেমন যেন ঘুমটা ভেঙে গেল শ্রদ্ধার। তাড়াতাড়ি উঠে আলনা থেকে একটা নাইটি জড়িয়ে নিল সে। আজকে আর ছাদে যেতে ইচ্ছে করছে না। দক্ষিণের দিকের ওই বারান্দাটায় গিয়ে খানিকক্ষণ চুপ করে বসবে। মোবাইল হাতে নিয়ে রবীন্দ্রসঙ্গীত চালালো একটু। কতদিন পর আজ একা একা ভালো লাগছে। আচমকা পিঠের কাছে উষ্ণ স্পর্শে ঘুমটা ভেঙে গেল শ্রদ্ধার। কে? আমি। তুমি ঘুমাওনি? আমি তোমার ওপর টর্চার করি? এত বছর পরে রূপমের মুখে কথাটা শুনে শ্রদ্ধার চোখের কোণাটা জলে প্রায় ভিজেই উঠল। বিয়ের আগে শুনেছিলাম তুমি খুব প্রাণোচ্ছল, বিয়ের পরেই দেখেছি কেমন যেন মিইয়ে গেছো, বিশেষ করে ব্যাঙ্গালোরে আসার পর। তোমার ওপরে আমি কি জোর খাটাই? আমি কখন বললাম? তাহলে তুমি এমন কেন করো? না, মানে ক্লান্তি হয়, সারাদিন একা একা কাজ করি, একাই থাকি। একাই তো থাকো, সারাদিন কাজ করো, সবই বুঝি। নিজেকে একটু সময় দিতে পারো তো। তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটা করতে পারো। তুমি যদি এখন মনে করো এখানে এসে কোনো অফিস জয়েন করবে, করতে পারো। বিয়ের আগে তুমি চাকরি করতে, কলকাতা থেকে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে বলে তুমি ছেড়ে দিয়েছিলে, কিন্তু এখানেও তো চাকরির অভাব নেই। তাছাড়া তোমার তো যোগ্যতা আছে। সত্যি তুমি আমায় চাকরি করতে দেবে? না দেবার কি আছে? বলে রূপম একটা চেয়ার টেনে পাশে বসলো শ্রদ্ধার। ওর হাত দুটো ধরে বলল, দেখো আমি জানি বিয়ের পর থেকেই তোমার আমার সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক নয়। দেখো শ্রদ্ধা, আমি যে তোমার কাছে আসি, তোমাকে আদর করি, ভালোবাসি, সব কিছুর মধ্যে কেমন একটা অভ্যেস আছে, মানে প্রতিদিন করতে হয়, তাই আমি সেই ফিলিংসটা খুঁজে পাই না। শ্রদ্ধার বুকের ভেতরটা কেঁপে উঠল। তারও তো একই রকম অনুভূতি। সেই ফুলশয্যার রাতে মনে আছে শ্রদ্ধার। শেষ পর্যন্ত বড় বৌদি ধাক্কা দিয়ে রূপমকে বেডরুমে ঢুকিয়েছিল। শ্রদ্ধাও ভয় পেয়েছিল। রূপম ওর কাছে আসতে শ্রদ্ধা হাত জোর করে বলেছিল, 2 দিন সময় চাইছি প্লিজ। রূপম বলেছিল, আমায় বাঁচালে। আমিও ঠিক তাই। আসলে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, বিয়েটা আমি চটজলদি করতে চাইনি। বাবা মা এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেলবেন? ডাক্তারি পাশ করে ক্লিনিকে বসেছি মাত্র কয়েক বছর। আমি চেয়েছিলাম লাইফটাকে আরো একটু এনজয় করতে, কিন্তু শ্রদ্ধারও ঠিক একই কথা ছিল। তারপরে অষ্টমঙ্গলা পেরিয়েই চলে আসে ব্যাঙ্গালোর। আর এইখানে আসার পরই কিভাবে যেন এক ঝড় বৃষ্টির রাতে পাশবিক খিদে জেগে ওঠে দুজনের। আর তারপর থেকেই কন্টিনিউ ব্যাপারটা একই রকম ভাবে চলে আসছে। শ্রদ্ধা বলে,
আমাদের মধ্যে কি আদৌ ভালোবাসা আছে রূপম, নাকি আমরা একটা দম্পতির জীবনকে আমরা নিয়ে চলেছি বয়ে? হঠাৎ করে রূপম হাতে লুকিয়ে থাকা দুটো টিকিট বার করে হাতে ধরিয়ে দেয় শ্রদ্ধার, বলে, এই দেখো, আমাদের ব্যস্ততম জীবনের মাঝে কিছুটা সময় বোধহয় খুঁজে নেওয়া দরকার। আমি তোমায় নিয়ে বিয়ের পরে আজ পর্যন্ত কোথাও হানিমুনে যাইনি, তুমিও কখনো কোনো অভিযোগ করনি, কিন্তু এবার যাব। শ্রদ্ধার চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে ওঠে, আনন্দে রূপমকে জড়িয়ে ধরে সে। রূপম বলে, আরে ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। কোথায় বলো তো? কোথায়? হিমাচল। কি? সত্যি? বলেও কেমন যেন চুপ হয়ে গেল শ্রদ্ধা। কি হলো, থেমে গেলে? না, মানে ওইখানেই একবার গিয়েছিলাম অফিসের সবার সাথে, তারপরই তোমার সঙ্গে বিয়ে হয়ে যায় আর অফিসটাকে ছেড়ে দিতে হয়। এবার আর চিন্তা করো না, এবার আর ছাড়তে নয়, আমরা নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছি। তাছাড়া হিমাচলে আমারও অনেক গভীর অভিজ্ঞতা আছে। কিরকম? সে পরে সময় হলে বলবো খন। নাও চলো এবার শুয়ে পড়ো। আসলে আমাদের দুইজনের একে অপরকে একটু জানার দরকার, একটু সময় কাটানো দরকার। তাছাড়া বাইরে বেরোলে মন মানসিকতা সবকিছুই পরিবর্তন হয়, তাই না? শ্রদ্ধা জড়িয়ে ধরে রূপমকে, রূপমও ওকে বুকের মাঝে আগলে নিয়ে কপালে আলতো করে একটা চুম্বন করে। 3-4 দিন পরই ওদের টিকিট কাটা, সুতরাং লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে। শ্রদ্ধা ভীষণ ব্যস্ত। কয়েকদিন রূপমের সাথে মলে গিয়ে প্রচুর বাজার করেছে, আবার বলেছে ফিরতে পথে কিন্তু সবার জন্য উপহার নিয়ে আসবো, তুমি কিন্তু কিপটেমি করবে না। আমি কিপটে নাকি? বলা যায় তখন যদি বলো অমুক জায়গার দাম বেশি, তমুক জায়গার দাম বেশি। জানো, যখন আমি রোজগার করতাম না, তখন আমার মাইনের সব টাকা আমার শপিংয়েই যেত। কি বলো? হ্যাঁ, ভাগ্যিস এখন আর চাকরিটা করো না, তাহলে আমার আলমারি তো একেবারে ভরে যেত। ফালতু কথা বলো না। তবে তুমি কিন্তু আমায় বলেছো আমায় চাকরি করতে দেবে। বলেছি তো, আমরা ঘুরে আসি, তারপরে আমি দেখবো কথা বলে। তাছাড়া এখানে আমার অভিজ্ঞতা অনেক দিন, অনেকের সাথে আমার ওঠা বসা, সব মিলিয়ে দেখি না, চেষ্টা করে। যদি তোমার একটা চাকরি বাকরি হয়, তোমারও মন ভালো থাকবে আর আমারও। এরপরে ওরা দুইজনেই রওনা দেয় হিমাচলে। কত বছর পরে একটু বাইরে বেরিয়েছে দুইজন। রূপম আর শ্রদ্ধা চেক ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে। শ্রদ্ধা বলে, ওফ, ভাবতেই পারছি না আমরা অবশেষে হানিমুনে যাচ্ছি। কত বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, আর আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে বরফের চাদরে মোড়া পাহাড় আর এক অদ্ভুত প্রশান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। শ্রদ্ধা উত্তেজিত হয়ে বলে, ঠিক বলেছ, হিমাচল প্রদেশে বরফ ঢাকা রাস্তা, কাঠের কটেজ আর গরম চায়ের কাপে বসে একসাথে সময় কাটানো। এমন সময় ফ্লাইটের ঘোষণা হয়। বেঙ্গালুরু থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হওয়া 6E659 10 মিনিটের মধ্যে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বোর্ডিং গেটের দিকে এগিয়ে যাওয়ার জন্য। চলো, বোর্ডিং শুরু হয়ে গেছে। তারা দুইজন ফ্লাইটে উঠে বসে এবং কিছুক্ষণ পরেই প্লেন উঠতে শুরু করে। জানলা দিয়ে দেখে, শ্রদ্ধা দেখো শহরটা কেমন ছোট্ট আর কত সুন্দর লাগছে। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যেই আমরা চণ্ডীগড় নামবো, সেখান থেকে সিমলা যাব, তারপরে আমাদের হোটেল। তুমি কি জানো আমাদের হোটেলের নাম? অবশ্যই, স্নো প্যারাডাইস রিসর্ট। কেমন নামটা? খানিকক্ষণ চুপ করে থাকলো শ্রদ্ধা, তারপরে হেসে বলল, একদম স্বপ্নের মতো। বরফে ঢাকা রিসর্ট, কাঠের কটেজ আর আমাদের দুইজনের একান্ত মুহূর্ত। কিছুক্ষণ পর তারা খাবার খায়, বিশ্রাম নেয়। কয়েক ঘন্টা পর প্লেন চণ্ডীগড়ে ল্যান্ড করে। এখন আমাদের কি করতে হবে জিজ্ঞেস করে শ্রদ্ধা। এখান থেকে আগে ট্যাক্সিতে কালকা স্টেশন যাব, তারপর টয় ট্রেনে করে সিমলা পৌঁছাবো। হো, টয় ট্রেনের যাত্রাটা দারুণ হবে। তারা কালকা পৌঁছে টয় ট্রেনে ওঠে। ট্রেন পাহাড়ি পথ ধরে এগোতে থাকে। রূপম, এটা যেন কোনো সিনেমা দৃশ্য। চারপাশে সবুজ পাহাড়, মেঘের ছোঁয়া আর এই টয় ট্রেনের ধীর লয়ে চলা। অসাধারণ। আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে এই যাত্রা।
কয়েক ঘন্টা পর তারা সিমলায় পৌঁছে ট্যাক্সি নিয়ে স্নো প্যারাডাইস রিসোর্টে পৌঁছে যায়। রিসোর্টের প্রবেশদ্বারে নেমে চারপাশে দৃশ্য উপভোগ করে তারা। বরফে মোড়া গাছ, কাঠের কটেজ, দূরে পাহাড়ের চূড়ায় সূর্যাস্তের আলোর ঝিলিক। রূপম, এইটা যেন কোনো স্বপ্নের রাজ্য। শ্রদ্ধার হাত ধরে রূপম বলে, আর সেই স্বপ্নের রাজ্যে তুমি আর আমি। রিসর্টে রিসেপশনে চেক ইন করে নিজেদের রুমে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে ওরা। নতুন জীবনের জন্য যেন অপেক্ষা করছে পাহাড়গুলো, আহ্বান জানাচ্ছে তাদের। ঠিক সেই সময় হঠাৎ করেই দরজায় নক করার শব্দ। এখন আবার কে এলো? দেখছি। কেমন লাগছে তোমার সেটা বলো। খুব ভালো লাগছে। আসলে তুমি যখন আমাকে বললে ঘুরতে যাব, তখনও কেমন যেন। আমার কথাটা বিশ্বাস হয়নি তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড, দেখে আসি কে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটা ছেলে দাঁড়িয়ে। সে ওদেরকে বলল, খাবার দাবারের প্রয়োজন হলে এইখানেই পাওয়া যাবে, আর ইচ্ছে করলে ওনারা বাইরে থেকেও খেয়ে আসতে পারে। খানিকক্ষণ রূপম তাকিয়ে থাকলো সেই ছেলেটির মুখের দিকে। ছেলেটিকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। ছেলেটিও রূপমকে চিনতে পারেনি তো? না চেনাটাই ভালো। দরজা বন্ধ করতে করতে রূপম বলল, আমরা জানি, এর আগেও আমি এসেছি, আর তুমি এসো। ছেলেটি বেরিয়ে যেতেই দেখলো শ্রদ্ধা ওর পেছনে এসে দাঁড়িয়েছে। তাকিয়ে থাকে রূপম ওর দিকে অপলক দৃষ্টিতে। পাহাড়ের শোবার মাঝে শ্রদ্ধাকে দেখে আরো বেশি কাছে পেতে ইচ্ছে করছে। শ্রদ্ধা বলে, আমার মনে হয় আমাদের মধ্যে একে অপরকে এবার প্রপোজ করে ফেলাটাই দরকার, তাই না? আমরা স্বামী স্ত্রী, 7 জন্মের সম্পর্ক। তাছাড়া যা করেছি বিয়ের আগে, এখন তো তার কোনো অস্তিত্ব নেই। রূপমের বুকের ভেতরটা কেমন যেন খচ করে ওঠে। শ্রদ্ধার কাছে এগিয়ে ও নরম ঠোঁটে ঠোঁট বুলিয়ে রূপম বলে, আগে যা করেছো করেছো মানে? কি বলতে চাইছো? রূপম, তোমার জীবনে কি এমন কোনো কথা নেই যা তুমি আমাকে আজ পর্যন্ত বলনি? রূপম চুপ করে শ্রদ্ধার চোখের পাতার দিকে তাকায়। কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে হালকা করে সিঁদুর পরা। নরম শরীরটাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে রূপম। বলে, না, এমন কিচ্ছু নেই। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। তোমাকে দেখেই প্রথম ভালো লেগে গিয়েছিল। তারপরে বাবা মা যখন জানালো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমি রাজি হয়ে গিয়েছি। শ্রদ্ধা বলে, সত্যি তাই বলছো? রূপম বলে, কেন, তোমার কি এমন কিছু আছে যেটা তুমি আমাকে বলতে চাও অথচ বলতে পারোনি? না না, আমারও তেমন কিছু নেই। এরপরে দুইজন একে অপরের কাছাকাছি আসে। তারপরে উঠে স্নান খাওয়া দাওয়া করে ঠিক করে বিকেলের দিকটা একটু ঘুরে আসবে। লাগেজ থেকে নতুন জামা কাপড় বার করতে করতে শ্রদ্ধা বলে, আগের বার যখন এসেছিলাম তখন আমরা একটা রুমে 3টে মেয়ে আর 2টো ছেলে ছিলাম। এই রুমটায় না, ওই নিচের ঘরের রুমগুলোতে। এই একই হোটেলে ছিলে? হ্যাঁ, এটাই তো দামি রিসোর্ট। তারপরে ভোর রাতের দিকে সে কি বিচ্ছিরি কাণ্ড। আমার বান্ধবীদেরকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারছি না। পরে দেখি যেই 2টো ছেলে রুমমেট আমাদের সঙ্গে ছিল, ওদের তো বিছানা আলাদা, ওরা ওখানে, আর তুমি? আমি বলে শ্রদ্ধা চুপ হয়ে গেল। নিজের কথাটা চেপে গেল সে। বিকালে ঘুরতে বেরিয়ে অনেক জায়গায় হেঁটে হেঁটেই আনন্দ নিচ্ছিল শ্রদ্ধা। আচমকা, এই শোনো, ওই চায়ের দোকানটা একটু চা খেলে হয় না? হ্যাঁ, তা বরং হয়। চায়ের তেষ্টাও পেয়েছে। তুমি এখানে এসে কেমন উপভোগ করছো সেটা বলো। দারুণ উপভোগ করছি, খুব ভালো লাগছে আমার। চলো না ওখানে গিয়ে একটু চা খাই। এই যে দাদা, রূপম অনেকটা দূর থেকেই ডাকে। দোকানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে, পাশে একটা অল্প বয়সী মেয়ে, 15-16 বছর হবে। ওদেরকে দেখে হাসি দিয়ে বলল, এখানে বসুন, আমি বাবাকে বলছি। ওর বাবাকে গিয়ে চায়ের কথা বলতেই বাবা হেসে বলল, बैठिए बैठिए, यहाँ नए आए हैं? হ্যাঁ, নতুন টুরিস্ট। वो तो दिख ही रहा है। बैठिए साहब। पुष्पी, जा अंदर जा, जाके वो दूध ले आ, यह खत्म हो गया। আপনার मेरा नाम पुष्पी? हाँ बाबूजी, मेरा एक लौती बेटी है। उसकी माँ उसको जन्म देने के बाद ही ऊपर चली गई, वही मेरी सब है। इश, আপনি আর বিয়ে করেননি? नहीं नहीं,
कुछ कुछ चीज ऐसा होता है जो हमको एक बार ही जीवन में मिलता है, वो है प्यार। हाँ, सच्चा प्यार। सच्चा प्यार एक बार ही आता है, दूसरा बार नहीं। दूसरा बार जो आता है वो होता है समझौता, প্যার नहीं। খানিকক্ষণের জন্য ওরা দুইজনই চুপ হয়ে গেল। হোটেলে ফিরে আসার পর থেকে ওদের মধ্যেকার সেই উষ্ণতাটা কোথায় যেন হারিয়ে গেছে। রূপম বসে আছে সোফায়, সোয়াধ্যাও চুপ করে বসে পাহাড়ের দৃশ্য দেখছিল। রাতের খাওয়া দাওয়া সেরে আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছে। হোটেল প্রায় সব বন্ধই হয়ে যাচ্ছিল। অনেকটা বেশি টাকা দিয়েই সেখানে খাওয়ার বন্দোবস্ত করেছিল সে। রূপম, বলো। বলছি, আমার ভালো লাগছে না। মানে? এই তো আমরা এলাম, এরই মধ্যে তোমার? না, আসলে ওই লোকটার কথা কেমন যেন আমার মনে বাজছে। মানে কি বলছো? ওই চায়ের দোকানদারের কথাটা। আসলে আমি ঠিক বুঝতে পারছি না কি করে তোমাকে। দরজায় টোকা পড়ে। এত রাতে আবার? আমি দেখছি, তুমি বসো। यस, बोलून। साहब, एक बात बोलना था। की? वो आपके कमरे के पास एक कमरा है, उसके अंदर आप मत जाना। कौन कमरा? সেই ছেলেটি এসেছে, যেই ছেলেটিকে দেখে রূপমের খুব চেনা লেগেছিল। ছেলেটি রূপমকে তার একদম পাশের ঘরটাকে চিহ্নিত করে বলল, वो घर मैनेजर साहब ने मुझको बोला है आप लोगों को सावधान करने के लिए। क्या नो होएছেটা কি? वो क्या है ना साहब जी, आज के ही दिन उस घर से बहुत आवाज आती है, इसलिए। মানে এখানে ভূত আছে নাকি? ঘর থেকে বলে ওঠে শ্রদ্ধা। কি বলছে রূপম? আমার তো ভয় করছে। এক সেকেন্ড দাঁড়াও, এগুলো কি কি বলছো ভাই? তাহলে এই রুমটায় কেন দিলে আমাদের? আমরা কত দূর থেকে এসেছি, তাছাড়া ভাড়াও তো। এরই মধ্যে ম্যানেজার ওপরে উঠে আসে, হাত জোর করে বলে, আসলে আমি সত্যি ক্ষমা চাইছি। বুঝতেই পারছেন এখন সিজন, সব কটা ঘর বুক। আপনাদেরকে ইচ্ছে থাকলেও আমি আর কোনো ঘর দিতে পারিনি। আর ওই ঘরটা থেকে এই আজকের রাতটাই, জাস্ট আজকের রাতটাই একটু সামলে নিন, কিচ্ছু হবে না। আজকের রাত কেন? রাতে কি হয়েছিল? আসলে স্যার, আসলে হাসি বলে একটি মেয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই ধরুন তাও বছর 5-6 আগে, ওই ঘরে আত্মহত্যা করেছিল আজকের ডেটে। তাই ওই ঘরে কেমন যেন অদ্ভুত অদ্ভুত শব্দ হয়। গত 5 বছরে যারা এই ঘরে থেকেছে তারা প্রত্যেকেই ওই শব্দের সম্মুখীন হয়েছে। আপনারা যদি রাত বিরাতে ভয় পান তাই আসলে। আর আপনারা তো স্বামী স্ত্রী, কোনো প্রবলেম নেই। যদি অবিবাহিত হতেন তাহলে না হয় একটা ভয় ছিল। মানে এর আগে যারা এসেছিল তারা অবিবাহিত ছিল, আমাদেরকে বলেছে স্বামী স্ত্রী, আমরা রুম দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই মেয়েটি মারাত্মক ভয় পেয়েছিল, আর ছেলেটি পরের দিন থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। পুলিশ এসে একটা বিশ্রী ব্যাপার, সব ব্যাপারটা বুঝে রূপম দরজাটা বন্ধ করলো। হঠাৎ করে দরজা খুলে ম্যানেজারকে ডেকে বলল, এক্সকিউজ মি ম্যানেজার, শুনুন। হ্যাঁ স্যার বলুন। কি নাম বললেন মেয়েটার? হাসি স্যার। টাইটেলটা মনে নেই। এসেছিল একাই মেয়েটি, ওই মেয়েটির কথাই বলছি। দরজা বন্ধ করে রূপম ঘরে আসে, ধপ করে সোফায় বসে পড়ে। শ্রদ্ধাও জানলার দিকে তাকিয়ে রয়েছে, হাতে মোবাইল ফোনটা। কিছু ভাবছো? না, কিছু ভাবছি না। এমন জায়গায় এলাম যেখানে এসে একটু শান্তি নেই আর কি। এমন কথা বলো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি মোবাইলে কি ঘাটছো বলো তো? কই কিছু না তো, মনে হচ্ছে কিছু একটা সার্চ করছিলে। না না, এমনি আসলে ওই আর কি। রূপম চোখ বন্ধ করে সোফায় মাথাটা এলিয়ে দেয়। তুমি বিছানায় শোবে না? না, ভালো লাগছে না, শরীরটা ভীষণ টায়ার্ড। তুমি ঘুমো। হ্যাঁ, এখনো আমাদের 3টে দিন কাটাতে হবে এখানে। আগামীকাল সকালে উঠেই আমরা বরং হোটেলটা বদলে নেব। সেই বরং ভালো। আচ্ছা, তুমি তো আমায় আগে বলতে পারতে, তুমি এই হোটেলে এসেছিলে, তোমার অভিজ্ঞতা আছে, তাহলে আমি এটা আর বুক করতাম না, নতুন কোনো জায়গায় যেতাম। আচ্ছা, তুমিও তো বললে তুমি নাকি হিমাচলে এসেছিলে, তাই তোমারও কোনো অভিজ্ঞতা আছে নাকি এই হোটেলের? রূপম চুপ হয়ে যায়।
বেশ কয়েক বছর আগের কথা। হাসি যখন জন্মায় তখন ওর মুখের হাসি দেখে ওর বাবা ওর নাম স্থির করেছিল। মাতৃগর্ভ থেকে সন্তান প্রসব হওয়ার পরেই সে কাঁদে। হাসি কাঁদেনি, হেসেছিল। কোলে বুকে জড়িয়ে ধরে বাবা আশুতোষ নাম রেখেছিলেন হাসি। পড়াশোনায় হাসি বেশ ভালো। নিজের ইচ্ছেতেই এমএসসি পড়তে চেয়েছিল সে। কলকাতা কলেজে ভর্তিও হয়েছিল সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। আর সেইখানেই পরিচয় হয়েছিল রূপমের সাথে। রূপম হাসিকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলে। একতরফা ভালোবাসা বলা যায়। হাসি খুব একটা পাত্তা ফাত্তা দিত না, কিন্তু রূপম ওর বন্ধু বান্ধবদের দিয়ে হাসিকে চিঠি লেখে, ব্ল্যাকমেল করে। শেষ পর্যন্ত হাসি বাধ্য হয় রূপমের কাছে ধরা দিতে। বলে, তুই কেন আমার জন্য পাগল হয়েছিস বলতো? আমাদের যায় না, তুই বড়লোক বাপের ছেলে, আমার বাবা গরিব রূপম, এটা আমাদের হয় না। ভালোবাসায় কখনো গরিব দুঃখী এসব দেখে কেউ? ভালোবাসা ভালোবাসাই হয়। তাছাড়া আমি তোকে ভালোবাসি, সেই ফার্স্ট ইয়ার থেকে তোকে ভালোবাসি। তুই যদি আমাকে না ভালোবাসিস তাহলে আমি বিষ খাবো। ঠিক তখনই হাসি বিষের কৌটোটা ছুঁড়ে ফেলে দিয়ে রূপমের ঠোঁটে নিজের ঠোঁট বুলিয়ে বলেছিল, নে, সবটুকু দিয়ে আগলারাম। এরপরে যদি আমাকে ছেড়ে যাস তাহলে কিন্তু আমি সারা জীবনেও তোর পিছন ছাড়বো না। পাগল নাকি, তোকে কখনো ছাড়ি? এরপরে হাসির সঙ্গে রূপমের সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়। সেইবার কলেজ থেকে ওদেরকে ঘোরাতে নিয়ে গিয়েছিল হিমাচলে। এই একই হোটেলে উঠেছিল ওরা সবাই। রক্ত গরম। স্যার সবাইকে নিয়ে যখন ঘুরতে বেরিয়েছে তখন এক ফাঁকে রূপম হাত ধরে সরিয়ে নিয়ে এসেছিল হাসিকে। বলেছিল, শোন, একটা জিনিস চাইবো তোর কাছ থেকে। দিবি? কি চাইবি বল? যদি আমার কাছে দেবার মতো থাকে নিশ্চয়ই দেব। তাছাড়া তোকে ভালোবাসি, এর থেকে বড় কিছু। একটু একটু তোকে ছুঁতে দিবি? কি বলছিস সেগুলো রূপম? না না, তা হয় না। আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি। সেই জন্যই তো এখন তো তুইও তোর বাবা মার কাছে নেই, আমিও আমার বাবা মার কাছে নেই। আমরা দুইজনে ঘুরতে এসেছি কলেজ থেকে। কত বন্ধু বান্ধবীরা এসেছে, স্যার সবাইকে নিয়ে ঘুরতে গেছে। চল না, তুই আর আমি। বারবার না করেছিল হাসি। রূপম বলেছিল, তুই যদি আমার সঙ্গে না যাস তাহলে আমি এক্ষুনি এখান থেকে ঝাঁপ দেবো। না না, তুই মরবি না, খবরদার। তুই যা চাস আমি তাই দেব। এই একই রুমে নিয়ে এসেছিল রূপম ওকে। তারপরে এক টানে খুলে ফেলেছিল ওর শরীরের সমস্ত আবরণটা। পাগলের মতো প্রথম আবিষ্কার করা নারী শরীরটাকে খুবলে খেয়েছিল রূপম। তারপর একদিন নয়, দুদিন নয়, বারংবার হাসিকে ভালোবাসার ছলে ব্ল্যাকমেল করে মিলিত হয়েছিল রূপম। শেষ বর্ষে পরীক্ষার পর রূপম হাসিকে বলে, বাবা চাইছে ডাক্তারি পড়ি, তাই এবার দিল্লি চলে যাব। আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া থাকবো কি করে? পাগলের মতো কথা বলিস না। একবার ডাক্তার হতে পারলে ব্যাস, বাড়ি ফিরে এসে সরাসরি তোর বাবা মার কাছে গিয়ে তোকে চাইবো। আর জামাই ডাক্তার, এটা ওনাদের কাছে কত বড় একটা গর্বের ব্যাপার বলতো। তোরও তো মার্ক ভালো আছে, তুই একটা কোম্পানিতে জয়েন করে ফেল না। দুইজনে মিলে একসাথে খেটে সংসারটাকে গড়বো। সংসার করার স্বপ্ন দেখেছিল হাসি। রূপম বলেছিল, একটা ছোট্ট অসুবিধা আছে। কি? বলছি, আমার না মিনিমাম এখন 2.5 লাখ টাকার মতো লাগবে। হোস্টেলে গিয়ে থাকবো, বাবা অ্যারেঞ্জ করছে, কিন্তু আমাকেও বলেছিল যদি কোনোভাবে আমি কি করব? তুই কি করবি মানে? তুই আমাকে ভালোবাসিস না? বাসি তো, এরপরেও প্রমাণ দিতে হবে? তাহলে ওই 2.5 লাখ টাকা তুই আমার জন্যে দিবি একটু জোগাড় করে, প্লিজ হাসি, প্লিজ। আমি ডাক্তার হয়ে এসে টাকা তোকে শোধ করে দেবো। রূপমের ঠোঁটে হাত রেখে হাসি বলেছিল, খবরদার, আমি তো শোধ চাইনি, কিন্তু বাবাকে কি করে বলবো? শোন, তুই বাবাকে বলবি যে তুই এমএসসি করার পরে একটা নতুন এডুকেশন সেন্টারে ভর্তি হচ্ছিস, এই চাকরি বাকরির পরীক্ষা সংক্রান্ত। তা সেসব জায়গায় ভর্তি হতে গেলে প্রথমেই একটা মোটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হয়। বাবাকে সেটা বুঝিয়ে বলবি। তাছাড়া তুই তোর বাবা মার একমাত্র সন্তান, তোর জন্য এইটুকু গুছিয়ে রাখবে না? এ আমার বিশ্বাস হয় না। বাড়ি আসার পরে হাসি দেখেছিল মায়ের কাশিটা, বাবার ক্লান্ত হয়ে যাওয়া শরীরটা। এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে ওনারা এখনো পরিশ্রম করে চলেছেন। জানেন মেয়ে প্রতিষ্ঠিত হবেই হবে,
তারপরে বাবা মার মুখ উজ্জ্বল করবে, এটুকুই আশা। খাচ্ছিস না কেন মা? রান্না ভালো হয়নি? আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ তো, তাই বেশি কিছু রাঁধতে পারিনি। এই দিয়েই খা। কি হয়েছে? অসুবিধে? বাবা, আসলে আমার তো এমএসসি কমপ্লিট হয়ে যাচ্ছে, এইবার একটা সেন্টারে ভর্তি হতে চাই, ওই সরকারি চাকরির পরীক্ষার জন্য। হ্যাঁ, তা ভালো তো, হয়ে যা। কত ফিস লাগবে আমায় বল, আমি দিয়ে দিচ্ছি। বাবা, ফিসের অ্যামাউন্টটা একটু বেশি। কত আর বেশি হবে, তুই বল না। হ্যাঁ হ্যাঁ মা, তুই বল। তোকে পড়ানোটাই তো আমাদের কর্তব্য। তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি, তাহলেই তো আমাদের সমস্ত ইচ্ছে পূরণ হবে, তাই না? আর তোকে ভালো থাকতে দেখলে আমরাও ভালো থাকি। বাবা, 2.5 লক্ষ টাকা। খেতে বসে ভীষণ খেয়েছিলেন আশুবাবু, তারপরে বলেছিলেন, কবে লাগবে? এই পরশু। এই পরশু দিনের মধ্যে? কেন, ভর্তি হওয়ার আর ডেট নেই? না বাবা, ওখানে ভর্তি হতে গেলে পরশু দিনই। হাসির এমন করে বলার কারণে শেষ পর্যন্ত পরের দিনই টাকার জোগাড় হয়ে গিয়েছিল। বাবার হাত থেকে অতগুলো টাকা নিয়ে রূপমের হাতে দেবার সঙ্গে সঙ্গে রূপম জড়িয়ে ধরে বলেছিল, থ্যাংক ইউ সো মাচ, তোর এই ঋণ আমি কোনো দিন ভুলবো না। অনেক উপকার করলি তুই, অনেক উপকার করলি। তারপরে রূপম চলে যায়। হাসিরও প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় ঠিক সকাল 10টায়, ফিরতে হয় 5টায়। স্টেশনের মাথায় বসে থাকে চুপ করে মেয়েটা। কোথাও যাবার নেই, কোথাও পড়ার নেই, কিন্তু বাড়িতে তো সেটা বলতে হবে, দেখাতে হবে। একদিন পাড়ার ওই নরেন কাকা দেখে ফেলেছিল, ভাগ্যিস সামলে নিয়েছিল হাসি। বলেছিল, আমার এক বান্ধবী আসবে, তাই দাঁড়িয়ে আছি, ও ঠিক চেনে না তো। হো, খুব ভালো মেয়ে তুই মা, আমাদের পাড়ার মুখ উজ্জ্বল করবি, এ আমাদের তোর উপরে যে আশা। 6 মাস হয়ে গিয়েছে। রূপম দিল্লি পৌঁছানোর পরে ফোন করেনি। একদিন বহুবার ফোন করে হাসি, ফোন রিসিভ করতেই বলে, কি ব্যাপার, পৌঁছানোর পরে একটা ফোন করলে না? জানানোর প্রয়োজন বোধ করছো না এখানে কেমন আছি না আছি? আচ্ছা ছাড়ো, তুমি কেমন আছো? তুমি কি বোধ বুদ্ধিহীন নাকি? রিসিভ করেই রূপম এমন স্বরেই কথা বলে, জানো না ডাক্তারি পড়তে গেলে কতটা পরিশ্রম করতে হয়, খাটতে হয়? হ্যাঁ, তোমার মতো আমার সময় আছে নাকি সবসময় ঘুরে বেড়ানোর মতো? আমি সবসময় ঘুরে বেড়াই? তাছাড়া কি, কাজকর্ম করো, বুঝলে, কাজকর্ম করো। শিক্ষিত হয়ে বসে রয়েছো, লজ্জা করছে না? সত্যি লজ্জা লেগেছিল ওর। আর শোনো, আমাকে ফোন করবে না, ডাক্তারি পাশ করার পরে আমি নিজে তোমার সাথে গিয়ে কথা বলবো, আর এইভাবে হুটহাট করে ফোন করে ডিস্টার্ব করবে না, কেমন? রূপম, বাবা অসুস্থ। ও, তাহলে যেই টাকাটা আমাকে দিয়েছিলে সেই টাকাটা এখন ফেরত চাই নাকি? রূপম প্লিজ, আমি তা বলিনি, আমি তোমাকে এটাই বলতে চেয়েছি যে ফোনটা তখন রূপম কেটে দিয়েছে। হাসি প্রচন্ড কান্না করেছিল। স্টেশনের মোড়েই বসেছিল একদিন, তখনই দেখা হয়েছিল বিমল কাকুর সঙ্গে। কলকাতায় ওনার বড় ভাগ্নে একটা বিরাট বড় কোম্পানিতে নাকি চাকরি পেয়েছে। হাসির মার্কশিট খুব ভালো। ভাগ্নের সঙ্গে যোগাযোগ করার পরই তার মাধ্যমেই কোম্পানিতে চাকরিটা হয়ে গিয়েছিল হাসির। কম্পিউটার জানতো, তাই কোম্পানিতে জয়েন করার পরপরই পোস্ট অনেকটা উচ্চে পেয়েছিল সে। রূপমের সাথে আর কথা হয়নি কোনোদিন। একদিন ফোন করেছিল নিজের চাকরি হবার পর সুখবরটা দেবার জন্য, কিন্তু ফোন করার পরে অন্য এক ব্যক্তি ফোন রিসিভ করে। নিজের পরিচয় দেবার পর হাসিকে সেই ব্যক্তি বলে, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন দিদি, ওই নামে কোনো ব্যক্তি এই সিম ব্যবহার করতো কিনা আমি বলতে পারবো না, তবে এখন এই নাম্বারটা আমার, বুঝেছেন? এরপরে হাসি আর কথা বলেনি, বুঝতে পেরেছিল রূপম ওর সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। বাবা সেই 2.5 লক্ষ টাকা কিভাবে এতে জোগাড় করেছিল হাসি তা পরে জানতে পারে। মায়ের অবশিষ্ট কয়েকটা গয়না আর এই বাড়ির কিছুটা অংশ বন্ধক রেখে। চাকরি পাবার পরে হাসি পুরো বাড়িটাই বিক্রি করে দেয় এবং কলকাতায় সেটেল হয়ে যায়, অনেকটা বেশি টাকার মাইনে। বাবা মারা গিয়েছিলেন বাড়িতেই। মাকে নিয়ে হাসি নিজের কাছে রাখে। 6 মাস, মাত্র 6 মাস যেতে না যেতেই মাও চলে যায় বাবার কাছে। হাসি সম্পূর্ণ একলা হয়ে পড়ে। অফিসে বেশ কদিন যেতে পারেনি মেয়েটা। রূপমের স্মৃতি ওকে বারবার বিচলিত করে খেত। যখনই
পুজো পার্বণ আসতো বা শীত পড়তো, তখনই রূপমের স্পর্শের কথা মনে পড়তো ওর। রূপম কত রকম ভাবে ওকে ভালোবাসতো, কত রকম কথা বলতো, আদর করত। কিন্তু সেই রূপম এখন আর ফোনও করে না, যোগাযোগও রাখে না। কিন্তু হাসি মনে মনে আজও জানে রূপম আসবে, একদিন ঠিক ফিরে আসবে আর হাসিকে বিয়ে করবে। বছর কেটে যায় এইভাবেই। তারপরে ওইদিকে হাসিরও অফিসে বেশ ভালোই উন্নতি হয়। অফিসের হেড তরফদার মশাই, বয়স্ক প্রায় 50 বছর কাছাকাছি, হাসিকে অনেকবারই প্রপোজাল দিয়েছিলেন। হাসি, তুমি চাইলেই আমার বিয়ে হতে পারো, শুধু আমার সঙ্গে একটা দিন একটু ডেট করো, তাহলেই হলো। না স্যার, মাফ করবেন, আমি এখানেই ঠিক আছি। হাসির ডিপার্টমেন্ট থেকে হাসিকে এক চুল সরাতে পারেনি তরফদার মশাই। এরপরে হঠাৎ করে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করে। রতন বলে, বুঝলি, মেয়েটার ভাব লক্ষণ ঠিক ভালো দেখছি না। কেন রতনদা, কি করলো? শোন হাসি, তুই কাজকর্ম করে আজ ডিপার্টমেন্টের নাম অনেকটাই উজ্জ্বল করেছিস, আর তোর জন্য অনেক এগ্রিমেন্ট আমরা খুব শিগগিরই পেয়ে গিয়েছি। এইটা আমি অস্বীকার করতে পারি না, তরফদার মশাই হয়তো অস্বীকার করলেও করতে পারেন। নতুন মেয়েটাকে দেখেছিস? ওই দেখ। অফিসে তখন নতুন একটি মেয়ে ঢুকছে, শর্ট স্কার্ট পরা, শর্ট টপ পরা, মাথার চুলটা ছাড়া, চোখে চশমা, দেখতে সম্পূর্ণ অত্যাধুনিকা, বেশ উচ্চতায়, তবে হাসির থেকে কিছুটা খাটোই হবে। হাসির কাছেই এসে মেয়েটি দাঁড়ালো। আপনাকে স্যার ডাকছেন? এতদিন তরফদার মশাই কোনোদিনই হাসিকে স্পেশালি ভাবে এইভাবে ডেকে পাঠাননি, তবে হাসি আজকে যাবার পরপরই, মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। শোনো, তোমার ডিপার্টমেন্টে একটু পরিবর্তন করা হলো। হ্যাঁ, এই যে নতুন মেয়েটিকে দেখছো, ওর কাজকর্ম তোমার থেকে অনেকটাই ভালো, তাই আমি মনে করছি আপাতত ও তোমার ডিপার্টমেন্টে থাক, আর তুমি ওই ওই ডিপার্টমেন্টটা দেখো, কেমন? ডি গ্রুপের। হাসির মুখটা কেমন যেন ছোট্ট হয়ে যায়। এত বছর চাকরি করে এতটা ইনক্রিমেন্ট করার পর কিভাবে এটা সম্ভব হলো? এদিকে রতন থেকে শুরু করে স্নিগ্ধা, শর্মিষ্ঠা সবাই জেনে গিয়েছে পুরো ব্যাপারটা। ক্যান্টিনে খাবার খেতে খেতে ওরা বলল, হাসি, তোর সাথে এটা খুব খারাপ হলো রে। মেয়েটা বোধহয় বসের সাথে ঠিক ডেট করেছে, আর বস তোকে বারবার প্রলোভন দেখাতো। হাসি তখন প্রায় কেঁদেই ফেলে বলে, আমি যে ডেট করতে পারবো না রতনদা, আর তোরাও তো জানিস রূপমের জন্য আমি আজও অপেক্ষা করছি। আমি জানি রূপম আসবে আর আমাকে একদিন বিয়ে করবে, নিয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে শর্মিষ্ঠা বলে, বুঝতে পারছি তোর অবস্থা, তোর ইমোশনে আমরা আঘাত দিতে চাই না, কিন্তু হাসি, আজ এতগুলো বছর হয়ে গেছে, আমাদের হিসাব মতো ডাক্তারি পাশ হয়ে যাওয়ার কথা, আর পয়সা জমানোর জন্য অবশ্যই শহরেও আসবে, নাম প্রচার হবে। আমরা কিন্তু এমন কিছুই শুনিনি। তোকে শুধু শুধু দুঃখ দিতে চাই না, তবুও হাসির মন তবুও মানে না। অফিসে তখন 3-4 মাস হয়েছে নতুন মেয়েটি জয়েন করেছে। হঠাৎ করে একদিন বস বললেন, শোনো, একটা খুশির খবর আছে। আমার পিএ শ্রদ্ধা, ওর বিয়ে ঠিক হয়েছে, তা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কার্ড পৌঁছে যাবে, তোমরা কিন্তু চলে এসো। ছেলেটি পেশায় ডাক্তার, ব্যাঙ্গালোরে থাকে। হাসির বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। সেই দিন আর কাজ করতে পারেনি বেশিক্ষণ, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। এসে দেখে পিয়ন দরজার ফাঁক দিয়ে একটা চিঠি ঢুকিয়ে দিয়ে গেছে। হাতে নিতেই হাসির বুকের ভেতরটা কেঁপে ওঠে। নামে দেখতে পায় ডাক্তার রূপম, পাশে শ্রদ্ধার নামটা ছলছল করছে। এই রূপম সেই রূপম নয় তো? না না না, পৃথিবীতে কি একটা রূপম আছে নাকি? এ ঠিক অন্য কেউ। নিজের মনকে মানানোর জন্য রূপম আর শ্রদ্ধার বিয়ের দিন সেজে গুজে হাজির হয়েছিল হাসি। সেই যে দেখতে পেল বর বেশে রূপমকে বরণ করতে শ্রদ্ধার মার, ব্যাস, হাসির মুখের সমস্ত হাসি নষ্ট হয়ে যায়। পরের দিন হাসি চলে আসে হিমাচলে, এমার্জেন্সি টিকিট বুক করে। আর এসেই যেই রুমটায় ওরা মিলিত হয়েছিল, সেই পাশের রুমে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
দিনটা ছিল শ্রদ্ধার বউ ভাতের দিন। বধূ বেশে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সে। হঠাৎ করে ফোন আসে, বৌদি তোমার ফোন এসেছে। তোমার ঘরেই বাজছিল, দাদাভাই বলল তোমাকে ফোনটা দিয়ে আসতে। রূপমের সাথে শ্রদ্ধার খুব একটা কথাবার্তা হয়নি। দেখে শুনে বিয়ে, আর খুব তাড়াতাড়ি বিয়ে। শ্রদ্ধার বাড়ির থেকেও দেরি করতে চায়নি, কারণ মেয়ের চলন বলন তখন অনেকটাই পরিবর্তন হয়েছে। অতিরিক্ত স্বাধীনতায় তার পা নষ্ট হয়ে গিয়েছে, তার শরীরটাও নষ্ট হয়ে গিয়েছে। ওই কথা একটা ভালো ছেলেকে বললে সে কখনো এই মেয়েকে বিয়ে করবে না। তাই রূপম যেহেতু ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে কয়েকদিনের ছুটিতে, এমন সাত তাড়াতাড়ি বিয়েটাই ওর পক্ষে শ্রেয়। কে বলছেন? নমস্কার, আমি ইন্সপেক্টর সৌরভ বলছি। আপনাকে একটু থানায় আসতে হবে। অবাক হয়ে গিয়েছিল সে। তারপরে বাড়িতে শ্বশুরবাড়ির লোককে বলার পর রূপম গিয়েছিল বাজারে। ড্রাইভার বলল, আমি বৌদিকে নিয়ে যাচ্ছি। শ্রদ্ধা একাই পৌঁছে গিয়েছিল থানায়। ইন্সপেক্টর সাহেব তখন সামনে বসে, আরো অনেকেই উপস্থিত সেখানে। রতন আছে, শর্মিষ্ঠা আছে, সবার চোখেই জল। স্যার এই যে, এই শ্রদ্ধা। নমস্কার স্যার। বসুন। আপনার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল হাসির? হাসি? কে হাসি? এবার ইন্সপেক্টর ছবিটা দেখালেন। চিনতে পারছেন? ও, এই মেয়েটি? হ্যাঁ। এরা সবাই বলছে আপনি অফিসে জয়েন করার পরই নাকি হাসি যেই ডিপার্টমেন্টে ছিল সেইখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং আপনাকে রাখা হয়। আপনি কি বসের সাথে স্পেশালভাবে কোনো ডেট ফেট করেছিলেন? এগুলো কি বলছেন স্যার? আর তাছাড়া আমাকে ধরে এনেছেন কেন? আমার বিরুদ্ধে কোনো কিছু? হ্যাঁ, তোমার জন্যই মরেছে হাসি, তোমার জন্য। তুমি অফিসে এলে, বসের সাথে কি করলে জানি না, বস ওকে নিচু ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল। এদিকে হাসির সমস্ত কিছুতে এ গ্রেড, 5 স্টার। ওর জন্য কোম্পানি কতটা লাভ পেয়েছে। স্যার, ওকে গ্রেফতার করুন। তখনই থানার বাইরে একটা বড় গাড়ির শব্দ। রূপম আসে, চোখে চশমা, পাঞ্জাবি পরা, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। রতন, শর্মিষ্ঠা এরা কেউই রূপমকে চিনত না বা জানত না, নামটাই শুধু শুনেছিল। রূপমের সঙ্গে একজন কালো কোট পরা উকিল ঢুকলেন। উনি এসে ইন্সপেক্টর সাহেবকে কত কিছু প্রশ্নপত্র করার পরে একটা কাগজ দিয়ে বললেন, আপনি কোনো এভিডেন্স ছাড়া এভাবে কাউকে ধরে আনতে পারেন না। তাছাড়া আজ ম্যাডাম আর স্যারের বউ ভাত, প্লিজ ওদেরকে যেতে দিন। সেই সময় শ্রদ্ধা উকিলের সঙ্গে বেরিয়ে গেলেও রূপম আবার ঘুরে আসে। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, আপনি কেন ওকে ধরে নিয়ে এসছেন? ব্যাপারটা কি? আমি তখন বাড়ি ছিলাম না, বাজারে গিয়েছিলাম। বলতে পারেন? আসলে ওনার অফিসের স্টাফ একটি মেয়ে আত্মহত্যা করেছে হিমাচলে, তাই কিছু জিজ্ঞাসাবাদের জন্য। আত্মহত্যা করেছে? হ্যাঁ। নামটা? নাম শুনলে কি আপনি চিনবেন? ইন্সপেক্টর সাহেব আবার সেই একই ছবি দেখিয়েছিল রূপমকে। রূপম ছবিটা হাতে নিয়ে নামটা উচ্চারণ করার আগেই শ্রদ্ধার পেছন থেকে তার ডাক, তুমি আসবে না? হ্যাঁ, যাই। হাসি চলে গেল। কথাটা বলে শর্মিষ্ঠা কেঁদে উঠেছিল। ইন্সপেক্টর বললেন, চেনেন? এমন করে তাকিয়ে রয়েছেন ছবিটার দিকে যেন চেনেন। মিষ্টি মেয়েটি, সুন্দরী, বাবা মা কেউ ছিল না, শহরে একা থাকতো, গ্রামের বাড়ি বেচে পড়তে চলে এসেছিল, এখানে এসে চাকরি করতো। কিন্তু ওই যে আপনার মিসেস শ্রদ্ধা ম্যাডামের জন্য উনি বোধহয় ওনার বসের সঙ্গে স্পেশাল মিটিং করেছিলেন, তার জন্যই ডিপার্টমেন্ট, মানে বুঝতে পারছেন, উচ্চ ডিপার্টমেন্ট থেকে নিচু ডিপার্টমেন্টে মেয়েটিকে নামিয়ে আনা হয়েছিল। প্রেস্টিজ জ্ঞান হয়তো, এত বছর কাজ করার অভিজ্ঞতার পরেও এত বড় অপমান সহ্য করতে না পেরে শেষ অবধি সুইসাইড করে। রূপম মাথা নেড়ে বেরিয়ে আসে, আর কোনো কথা বলেনি। সেদিন ফুলসজ্জার রাতে শ্রদ্ধার কাছে যেতে ইচ্ছে করছিল না রূপমের। বারবার মনে হচ্ছিল, ছি, একটা নোংরা মেয়ে, নোংরা একটা শরীর, ছি, এইভাবে হাসির জীবন, না না, হাসির জীবন নষ্ট করার পেছনে কোনোভাবে তো আমিও দায়ী, তাই না? হ্যাঁ, আমিও তো দায়ী। রূপম নিজেকে দোষারোপ করেছিল। তারপরে মনকে অনেকটা সান্ত্বনা দিয়ে বলেছিল, একটা মেয়ের জন্য 3টে জীবন নষ্ট হতে পারে না। হাসি আমাদের মধ্যে নেই, কিন্তু আমি তো জানি না থেকেও সে আমার মধ্যে রয়ে যাবে। আর শ্রদ্ধা, ও তো কখনো স্বীকারই করবে না। অনেক রাতে শ্রদ্ধার ঘুমটা ভাঙে, উঠে দাঁড়ায়।
পাশের ঘরটা থেকে কেমন একটা শব্দ ভেসে আসছে। তাকিয়ে দেখে রূপম সোফাতেই অঘরে ঘুমোচ্ছে। দরজা খুলে শ্রদ্ধা আস্তে আস্তে এগিয়ে যায় পাশের রুমটার দিকে। পাশের রুমের দরজাটা খোলা, যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছুর একটা টান শ্রদ্ধাকে টানছে। দরজাটা খুলে ভেতরে ঢুকে শ্রদ্ধা বলে, কেউ আছে? এক্সকিউজ মি, কেউ আছে? দেখো হাসি, আমি জানি তুমি এখানে নেই, আমি অজান্তেই ভুল করেছি, আমি তোমাকে মারতে চাইনি। দেখো, আমি জানতাম না। তরফদার স্যার আমার সাথেও বেইমানি করেছিলেন, আমাকে আমাকে ডেকেছিলেন ওনার বেডরুমে। আমি বুঝতে পারিনি কেন ডেকেছিলেন। সব কিছু খোয়ানোর পরে আমি কারো কাছে স্বীকার করতে পারিনি হাসি, যে আমার কিভাবে 1-2 দিন জয়েন করার মধ্যেই আমার অফিসে অতটা ইনক্রিমেন্ট হলো। হাসি, হাসি আমায় ক্ষমা করে দাও হাসি, হাসি আমি বুঝতে পারিনি হাসি। পিছন ঘুরে তাকায় শ্রদ্ধা। রূপম ততক্ষণে এসে দাঁড়িয়েছে। ওর চোখে চোখ রেখে বলল, তুমি তুমি এতটা নোংরা? সেই কারণেই তখন তোমার সাথে আমি কথা বলছিলাম আর তুমি হাতে ফোনটা নিয়ে ইন্টারনেট ঘেটে ঘেটে দেখছিলে ওই সাইটে তোমার কোনো ফটো আপলোড আছে কিনা তোমার বসের সাথে। ছি ছি, তুমি তুমি এতটা নিচে কি করে নামতে পারো? রূপম, রূপম, আই এম সো সরি রূপম। রূপম, আমি তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু এই জন্যই তোমাকে যখন আমি স্পর্শ করি তোমার মধ্যে কোনো ফিলিংস থাকে না, তুমি কাঠের বুড়ুলের মতো পড়ে থাকো। এই জন্যই দেখো রূপম, আমি অনেকবার চেয়েছি তোমার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে, কথা বলতে, ভালোবাসতে, কিন্তু পারিনি। বিশ্বাস করো, আসলে তরফদার মশাই যেভাবে আমার ওপরে পাশবিক অত্যাচার করতো, তুমি আমার কাছে এলে আমার ভয় করতো, আমার সত্যি ভয় করতো। তাই রূপম আরো কিছু হয়তো বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় পিছন দিকে কিছু একটা দেখে রূপম ভয় পায়। শ্রদ্ধার হাত ধরে একটা টান দেয়, টান দিয়ে বলে, আর এক দণ্ড এখানে নয়, চলো আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাব? ফিরে যাব আমাদের শহরে, এখানে থেকে আর লাভ নেই। কিন্তু এখন যা পাবো তাতেই চলবো, টিকিটের দাম অনেক বেশি হবে তো, হোক এমার্জেন্সিতেই কাটবো, চলো। দরজাটা বন্ধ করে রূপম নিজের লাগেজপত্র কোনো রকম গুছিয়ে শ্রদ্ধাকে নিয়ে বেরিয়ে যায়। ম্যানেজারের কাছে গিয়ে বলে, একটা গাড়ি হবে? এত রাতে স্যার আপনারা? হ্যাঁ, আমরা এখনই হোটেলটা ছেড়ে বেরিয়ে যেতে চাইছি, তাছাড়া যা টাকা পয়সা হয়েছে আপনি বিল করে দিন, আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু স্যার, ঠিক আছে, আমরা স্টেশনে গিয়ে রাত কাটাবো, তাও ভালো, এখানে আর এক দণ্ডও নয়। শ্রদ্ধাকে নিয়ে গাড়িতে উঠে বসে রূপম। ম্যানেজার বলেছিলেন, ঠিক আছে, আমার গাড়িতে আপনারা চলে যান, আমার ড্রাইভার আপনাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। গাড়িতে উঠে রূপম বলে, শ্রদ্ধা, হাসি তোমার মধ্যে নেই, আমার মধ্যেও নেই, কারণ আমি তো কখনো ওকে দেখিনি, জানতামও না। তবুও বলছি, কিছু কিছু কথা চিরদিনের জন্য গোপন রাখাই ভালো। এখানে যা হয়েছে সেটা এই পর্যন্তই থাক, এর বেশি আর বাড়িয়ে লাভ নেই। শহরে ফিরে আমাদের ভবিষ্যৎ নিয়েও কিছু একটা ভাবতে হবে। মানে তোমার মতো একটা ঠান্ডা জীবকে নিয়ে আমিও সংসার করতে পারছি না। শ্রদ্ধা আকাশের দিকে তাকায়, বিদ্যুৎ চমকালো বোধহয় তখন। মনে মনে শ্রদ্ধা ভাবে, পাপ কখনো ছাড়ে না। রূপম, আর একটা সুযোগ কি আমাকে দেওয়া যায় না? কিন্তু কথাটা শ্রদ্ধার কণ্ঠ থেকে বেরোয় না। অন্যদিকে রূপমও শ্রদ্ধার দিকে তাকায়, তাকিয়ে বলতে চায়, আমিও তোমাকে সেই রকম করে কখনো আগলে রাখতে পারিনি, ভালোবাসতে পারিনি, কারণ হাসি আমাদের মধ্যেই রয়ে গিয়েছে, মধ্যবর্তিনী হয়ে। তাই এই সম্পর্কটা এই পর্যন্তই ইতি টানা ভালো। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি সুযোগ চাইলেও তোমাকে আমি আর সুযোগ দিতে পারছি না। কোথাও হয়তো একটা হাসির শব্দ ভেসে আসে, সেটা রূপমের কানেও যায়, শ্রদ্ধার কানেও যায়। সেই হাসিটা প্রকৃতিতে হয়ে আবার প্রকৃতিতেই কিভাবে যেন মিলিয়ে গেল। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।